লাস্ট ক্লাসে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শেষ করেছিলাম। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম, অর্থাৎ আয়নীয় সাম্যাবস্থা। আমরা লাস্টের যে ভিডিওগুলো করেছিলাম, যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো ডিসকাস করেছিলাম, সেগুলো সবটাই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার ওপর, অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ওপর। আজকের ভিডিওটা আমাদের বেসিক্যালি হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম, অর্থাৎ আয়নীয় সাম্যাবস্থার ওপর। তো আয়নীয় সাম্যাবস্থা বলা স্টার্ট করতে গেলে সবার প্রথম আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে অ্যাসিড এবং বেস, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের সংজ্ঞা। অ্যাসিড এবং ক্ষারের মানে অ্যাসিডস এবং বেসেস, এদের ডেফিনেশনস গুলো বলার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আয়নীয় সাম্যাবস্থাটা অ্যাকচুয়ালি কি। তো আয়নীয় সাম্যাবস্থায় আমরা বেসিক্যালি কি কি জিনিস পড়বো। সবার প্রথম যেটা বলার সেটা হচ্ছে ইলেকট্রোলাইটস, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ইলেকট্রোলাইটস অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কাদেরকে বলি? যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় অথবা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায়। আই রিপিট, the substances which in aqueous solution or in molten state are capable of conducting electricity are known as electrolytes। অর্থাৎ যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় অথবা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম, তাদেরকে আমরা বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং এই যে আমাদের ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই ইলেকট্রোলাইটসকে আমরা কি করি? মনে করো, ধরো আমরা একটা ইলেকট্রোলাইটস নিলাম। ইলেকট্রোলাইটসকে বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস আর একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটস। অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে বেসিক্যালি কি বুঝি? খুব সিম্পলি দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে সম্পূর্ণ পরিমাণে বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ যে সমস্ত কম্পাউন্ড অ্যাকুয়াস সলিউশনে বা মোল্টেন স্টেটে কমপ্লিটলি ডিসোসিয়েট করে, লাইক NaCl। NaCl যদি তুমি কনসিডার করো, সেই NaCl কিন্তু অ্যাকুয়াস সলিউশনে 100% অর্থাৎ 10% ডিসোসিয়েট করবে। মানে তুমি যদি 100টা মলিকিউল নাও NaCl এর, সেই 100টা মলিকিউলই কিন্তু Na+Cl- এ ডিসোসিয়েট করে যাবে। সো যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণ বিয়োজিত হয়, অর্থাৎ কমপ্লিটলি আয়োনাইজড হয়, কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস অথবা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় আংশিক বিয়োজিত হয়, যেমন মনে করো CH3COOH, এটা আমাদের জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি তৈরি করে? CH3COO- প্লাস H+। অর্থাৎ দেখো, এক্ষেত্রে আমি কিন্তু একটা রিভার্সিবল অ্যারো ইউজ করেছি। রিভার্সিবল অ্যারো ইউজ করার কারণ হচ্ছে এই যে কম্পাউন্ডটা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, ও কিন্তু জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হবে না, ও কিন্তু জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হবে না। অর্থাৎ তুমি যদি 100টা মলিকিউল নাও, দেখা যাবে হয়তো 70 নাম্বার অফ মলিকিউলস আর ইন ডিসোসিয়েটেড ম্যানার, রেস্ট আর ইন মানে আনডিসোসিয়েটেড, অথবা রেস্টটা হচ্ছে ইনট্যাক্ট CH3COOH মলিকিউল ফর্ম করে আছে। অর্থাৎ তুমি 100টা মলিকিউল নিয়েছো CH3COOH এর, তার মধ্যে 70টা মলিকিউল এই আয়ন ফর্ম করে রয়েছে, বাকি 30টা মলিকিউল অবিয়োজিত CH3COOH গঠন করে আছে। সো এই জায়গাটাই আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এটা হচ্ছে আমার একটা একমুখী প্রক্রিয়া, অর্থাৎ ইরিভার্সিবল প্রসেস। সুতরাং এক্ষেত্রে ফিরে আসা বা এক্ষেত্রে ব্যাক করার কোনো স্কোপ নেই। কিন্তু এই জায়গাটায় তো আমার প্রসেসটা রিভার্সিবল। যেহেতু এক্ষেত্রে প্রসেসটা আমার রিভার্সিবল, তাই এক্ষেত্রে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম রাদার বা গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ এই অবিয়োজিত CH3COOH অণু এবং এই যে বিয়োজিত CH3COO- ও H+ আয়ন, এদের মধ্যে কিন্তু একটা একটা গতিশীল সাম্যাবস্থা তৈরি হয়, অথবা একটা ইকুইলিব্রিয়াম ডেভেলপড হয়, যেটা আমাদের এই আয়নিক ইকুইলিব্রিয়ামের মূল বিষয়। আয়নিক ইকুইলিব্রিয়ামে বেসিক্যালি আমরা পড়ব কোন একটা ইলেকট্রোলাইট যখন তার কনস্টিটিউয়েন্ট আয়নসগুলোর সঙ্গে ইকুইলিব্রিয়ামে আসে, তখন যে স্টেট অফ ইকুইলিব্রিয়ামটা ডেভেলপড হয়, তখন যে সাম্যাবস্থাটা হয়, সেটাই হচ্ছে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম বা আয়নীয় সাম্যাবস্থা। ওকে, তো দেখো, আয়নীয় সাম্যাবস্থার প্রথম স্টেপে
বা আয়নীয় সাম্যাবস্থার একদম প্রথম টপিকে আমরা ইলেকট্রোলাইটস গুলো পড়লাম। এবার আমরা পড়ব হচ্ছে অ্যাসিডস অ্যান্ড বেসেস, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড এবং ক্ষারের ডেফিনেশন, সংজ্ঞা, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান পড়বো। আমরা এক্ষেত্রে অনেকগুলো থিওরি পড়বো। সো দেখো, ফার্স্ট থিওরি আরহেনিয়াস থিওরি। আরহেনিয়াস থিওরি, দেখো এই যে অ্যাসিড বেস এবং এই অ্যাসিড বেস ডিফাইন করার যে প্রত্যেকটা থিওরি, এই প্রত্যেকটা থিওরি আমরা পড়তে পড়তে দেখবো যে একটার সঙ্গে অন্যটার কিন্তু রিলেশন আছে, মানে একটা অন্যটার সঙ্গে কানেক্টেড। মানে এই যে আরহেনিয়াস থিওরি, এই আরহেনিয়াস থিওরির পরেই আমি পড়বো ব্রনস্টেড লাউরি কনসেপ্ট, সেটাও দেখবে এর সঙ্গে রিলেটেড। বাট একটা সার্টেন জায়গা আছে যেটার উপর বেস করে হয়তো একটা অন্যটার থেকে ডিফারেন্ট, বাট প্রত্যেকটার মূল কথা, প্রত্যেকটার মূল কনসেপশন কিন্তু একই। ঠিক আছে, তো দেখো সবার প্রথম আমি আরহেনিয়াস থিওরিতে যাচ্ছি। অ্যাকর্ডিং টু আরহেনিয়াস থিওরি বা আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী, যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় H+ আয়ন রিলিজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাসিডস। ওয়ান সেকেন্ড আমি বলছি, দ্য কম্পাউন্ডস which releases H+ ion in aqueous solution are considered as acids. যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে অর্থাৎ অ্যাকুয়াস সলিউশনে, এই কথাটা ইম্পর্টেন্ট, জলীয় দ্রবণে বা অ্যাকুয়াস সলিউশনে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। আর যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে OH- আয়ন ত্যাগ করে তাদেরকে আমরা বলি হচ্ছে ক্ষার বা বেস। তাহলে দেখো, আমি অ্যাসিড মানে বেসিক্যালি কাদেরকে বলতে পারছি, জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে। আর বেস মানে কাকে বলতে পারছি, জলীয় দ্রবণে OH- আয়ন ত্যাগ করে। অর্থাৎ এই আরহেনিয়াস থিওরি অনুযায়ী আমাদের কিন্তু এই জলীয় দ্রবণ কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন রিলিজ করে তারা হচ্ছে অ্যাসিড। অর্থাৎ আমি যদি ইংরেজিতে লিখি, রিলিজেস H+ আয়ন ইন ইকুইলিব্রিয়াম। বেসের ক্ষেত্রে কি বলবো, রিলিজেস OH- আয়ন ইন ইকুইলিব্রিয়াম। অর্থাৎ আরহেনিয়াস থিওরি অনুযায়ী আমরা কিন্তু খুব পরিষ্কারভাবে এটা বলতে পারছি বা এটা বুঝতে পারছি যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় H+ আয়ন রিলিজ করে, অর্থাৎ অ্যাকুয়াস সলিউশনে যখন তুমি ওটাকে ডিসলভ করে রেখেছো, অর্থাৎ আরহেনিয়াস থিওরি অনুযায়ী তুমি কিন্তু কোনো একটা কম্পাউন্ডকে অ্যাসিড বা ক্ষার অর্থাৎ অ্যাসিড বা বেস হিসেবে ডিফাইন করতে হলে তোমাকে কিন্তু এই অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ কথাটা ভুলে গেলে চলবে না। এবং এটা আমাদের আরহেনিয়াস থিওরির একটা সীমাবদ্ধতা বা লিমিটেশন। আমি আসছি, তাহলে আমি আবার একবার বলে দিচ্ছি যে অ্যাকর্ডিং টু আরহেনিয়াস থিওরি, অ্যাসিড মানে হচ্ছে যে সমস্ত কম্পাউন্ড জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। যে সমস্ত কম্পাউন্ড জলীয় দ্রবণে OH- আয়ন ত্যাগ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে বেস। তাহলে এবার তোমরা একটা জিনিস দেখো, এবার যদি আমি অ্যাসিডের একটা एग्जांपल দিই, মনে করো HCl। HCl কে তুমি জলে ডিসলভ করে দিয়েছো, জলের মধ্যে দিয়েছো H2O। তাহলে HCl ডিসোসিয়েট করে বেসিক্যালি কি কি আয়ন তৈরি করে, H+ আর Cl-, তাই তো। এবং তুমি যখনই HCl কে জলীয় দ্রবণে দেবে, ও কি করবে, একটা H+ আয়ন ত্যাগ করবে। সেই H+ আয়নটা তখন এই H2O মলিকিউলের সঙ্গে জুড়ে তৈরি হয়ে গেল H3O+ আয়ন এবং তার সঙ্গে Cl- আয়ন পড়ে থাকলো। দেখো এই জায়গাটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। HCl মানে হচ্ছে H+ আর Cl-। এবার এই H+ টা আমাদের এই যে H2O, এই H2O এর সঙ্গে কম্বাইন করে গেল।
এবার H প্লাস যদি H2 এর সঙ্গে কম্বাইন করে তাহলে অলরেডি ছিল H2O, অর্থাৎ দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, আরো একটা হাইড্রোজেন এলো, তাই হয়ে গেল H3O, আর প্লাসটাও মাথায় চলে এলো, তাহলে H3O প্লাস মানে আয়ন একটা তৈরি করলো, আর তার সঙ্গে Cl মাইনাস আয়নটা পড়ে থাকলো। অর্থাৎ আরেনিয়াস থিওরি অনুযায়ী আমি কিন্তু HCl কে একটা অ্যাসিড হিসাবে কনসিডার করতে পারছি, তার কারণ আরেনিয়াস থিওরি অনুযায়ী HCl কিন্তু জলীয় দ্রবণে বা অ্যাকুয়াস সলিউশনে ডিসলভ হয়ে H+ আয়ন প্রোডিউস করছে। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা একটা বেসের এক্সাম্পল দিই, মনে করো ধরো তুমি যদি একটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা বেসের এক্সাম্পল দিলে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি জলে ডিসলভ করো তাহলে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসলভ হয়ে কিন্তু Na+ H2O মলিকিউলের মধ্যে, মানে এখানে তো OH- টা H2O এর সঙ্গে কম্বাইন হয় না, তো OH- আয়ন কিন্তু প্রোডিউস করছে। অর্থাৎ যখন তুমি অ্যাকুয়াস সলিউশনে Na+ কে রাখছো, আমি একটা কাজ করছি, এখানে NaOH কে ব্র্যাকেটে AQ লিখে দিচ্ছি, তার মানে অ্যাকুয়াস সলিউশনই বোঝায়, তাহলে আমার এদিকে আর জলটা হচ্ছে না। তাহলে আমি যদি NaOH এর অ্যাকুয়াস সলিউশন নিই তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমি কিন্তু OH- আয়নের প্রোডাকশন অথবা OH- আয়নের উৎপাদনটাকে দেখতে পাচ্ছি। সো তুমি NaOH কে আরেনিয়াস থিওরি অনুযায়ী কিন্তু বেস বা ক্ষার বলতে পারো, কারণ NaOH জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় OH- আয়ন ত্যাগ করলো। ওকে, এবার আমরা চলে আসব আরেনিয়াস থিওরির কি কি লিমিটেশনস রয়েছে। তাহলে আরেনিয়াস থিওরি লিমিটেশনে বেসিক্যালি আমরা যে পয়েন্টস গুলো বলবো, সবার প্রথম সেটা হচ্ছে যে আরেনিয়াস থিওরি অনুযায়ী তুমি কোনো একটা কম্পাউন্ডকে অ্যাসিড হিসাবে তখনই বলতে পারবে যদি তুমি সেই কম্পাউন্ডটার জলীয় দ্রবণটাকে কনসিডার করো। অর্থাৎ জলের অনুপস্থিতিতে, ইন অ্যাবসেন্স অফ অ্যাকুয়াস সলিউশন, তুমি কোনো কম্পাউন্ডকে কিন্তু অ্যাসিড বা বেস হিসেবে ক্লাসিফাই করতে পারবে না। এটা একটা বড় লিমিটেশন, তার কারণ তুমি সমস্ত কম্পাউন্ড জলে সলিউবল হয় এরকম নয়। ধরো এই যে আমাদের ইনঅর্গানিক অ্যাসিডস গুলো, অর্থাৎ HCl, H2SO4, HNO3 বা ইনঅর্গানিক যে বেস গুলো রয়েছে, মানে NaOH বা মনে করো ধরো তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবই হয়তো ওয়াটার সলিউবল। তুমি এদের ক্ষেত্রে আরেনিয়াস থিওরি অনুযায়ী অ্যাসিড বা বেস হিসাবে তুমি ওদেরকে বলতেই পারছো। কিন্তু এরকম অনেক অর্গানিক কম্পাউন্ড আছে, এরকম অনেক জৈব যৌগ আছে যারা কিন্তু জলে দ্রবীভূত হয় না, অথচ তারা কিন্তু আম্লিক বা অর্থাৎ অ্যাসিডিক প্রকৃতির। তাহলে সেই সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি কিন্তু তাদের অ্যাসিডিক প্রপার্টি বা তাদের বেসিক প্রপার্টি তুমি কিন্তু কোনোভাবেই আরেনিয়াস থিওরি অনুযায়ী এক্সপ্লেন করতে পারবে না, ইটস নট পসিবল। সো আমাদের প্রথম ড্রব্যাকটা কি হয়ে গেল আরেনিয়াস থিওরির? আমাদের প্রথম ড্রব্যাকটা হয়ে গেল বা প্রথম লিমিটেশনটা হয়ে গেল acidic or basic property cannot be explained in absence of aqueous solution। এটা আমাদের লিমিটেশন, অর্থাৎ সীমাবদ্ধতা। তাহলে আমি কি বললাম? যারা বাংলায় লিখছো তারা লিখে নিতে পারো যে জলীয় দ্রবণের অনুপস্থিতিতে কোনো একটা যৌগকে আম্লিক অর্থাৎ অ্যাসিড বা ক্ষার হিসেবে ব্যাখ্যা করা সম্ভব নয়। অ্যাসিডিক অর বেসিক প্রপার্টি cannot be explained in absence of aqueous solution। যে কোনো একটা কম্পাউন্ডের অ্যাসিডিক বেসিক প্রপার্টি তুমি aqueous সলিউশনের অ্যাবসেন্সে কিন্তু এক্সপ্লেন করতে পারছো না। ক্লিয়ার? নেক্সট আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসব। ধরো মনে করো NaOH জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে আমার H+ আর OH- আয়ন তৈরি করে। তাহলে আমি খুব সহজেই NaOH এর ক্ষেত্রে কিন্তু আরেনিয়াস থিওরি অনুযায়ী ওটাকে বেস বলতে পারছি, কারণ NaOH ডিসোসিয়েট করে OH- আয়ন তৈরি করতে পারছে। কিন্তু মনে করো ধরো তুমি একটা কম্পাউন্ড কনসিডার করো, সে মনে করো অ্যামোনিয়া NH3 অ্যাকুয়াস সলিউশনে ডিসলভ হয়ে কি OH- আয়ন প্রোডিউস করতে পারবে? পারবে না, কারণ NH3 মলিকিউলের মধ্যে তো কোনো হাইড্রক্সি অর্থাৎ OH গ্রুপ নেই। তাহলে NH3টা তোমার অ্যাকুয়াস সলিউশনে ডিসলভ হয়ে কিভাবে OH- আয়ন তৈরি করবে? তাহলে NH3 এর বেসিক প্রপার্টি তুমি কিন্তু আরেনিয়াস থিওরি অনুযায়ী বলতে পারছো না। অর্থাৎ আমাদের সেকেন্ড লিমিটেশনটা আমরা কি বলতে পারি? দোজ কম্পাউন্ডস
মানে এমন সমস্ত যৌগ যাদের মধ্যে OH মাইনাস গ্রুপ নেই তাদের ক্ষারীয় ধর্ম আমরা কিন্তু আরেনিয়াস থিওরি অনুযায়ী বা আরেনিয়াস তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা করতে পারি না। ওকে, বেসিক প্রপার্টি অফ those compounds that lacks OH minus ion cannot be explained by this theory। অর্থাৎ আরেনিয়াস থিওরি অনুযায়ী আমাদের এমন কোন যৌগ যার মধ্যে OH গ্রুপটা নেই, যেমন NaOH এর মধ্যে OH গ্রুপ আছে, যেমন মনে করো আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিলাম এর মধ্যে OH গ্রুপ আছে, তো এদের ক্ষেত্রে তুমি কিন্তু ব্যাখ্যা করতে পারছো, কিন্তু NH3 এর ক্ষেত্রে তুমি বেসিক প্রপার্টিটা কিন্তু এক্সপ্লেইন করতে পারছো না। অথচ আমরা জানি যে অ্যামোনিয়া কিন্তু ক্ষারীয় প্রকৃতির যৌগ। কি বললাম বোঝা গেল? নেক্সট, যদি কোনো কম্পাউন্ড এরকম থাকে যারা জলে দ্রবীভূত হতে পারে না, তাদের ক্ষেত্রেও তুমি অ্যাসিড মানে আরেনিয়াস থিওরি অনুযায়ী সেই কম্পাউন্ডটা আম্লিক প্রকৃতির মানে অ্যাসিডিক ইন নেচার না বেসিক ইন নেচার সেটা তুমি এক্সপ্লেইন করতে পারছো না। তাহলে আমরা আরেনিয়াস থিওরির তিনটে লিমিটেশন পেলাম। লিমিটেশন আমরা কি কি পেলাম? যে জলীয় দ্রবণের অনুপস্থিতিতে অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ অ্যাকুয়াস সলিউশন তুমি কোনো কম্পাউন্ডের অ্যাসিডিক বেসিক প্রপার্টিকে এক্সপ্লেইন করতে পারছো না, অর্থাৎ আম্লিক ধর্ম ক্ষারীয় ধর্মকে ব্যাখ্যা করতে পারছো না, নাম্বার 1। নাম্বার 2 আমি কি পেলাম? এমন সমস্ত কম্পাউন্ড যাদের মধ্যে OH গ্রুপ নেই, মানে যেমন NaOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে প্রবলেম নেই কারণ OH গ্রুপ আছে, কিন্তু NH3 এর ক্ষেত্রে তো OH গ্রুপ নেই। সো NH3 এর ক্ষেত্রে তুমি কিন্তু ওর বেসিক প্রপার্টিটাকে আরেনিয়াস থিওরি অনুযায়ী এক্সপ্লেইন করতে পারছো না। আর আরেকটা পয়েন্ট আমি লাস্ট কি বললাম, সেই পয়েন্টটা আমি বললাম যে এমন সব কম্পাউন্ড আছে, এমন বেশ কিছু অ্যাসিডিক বা বেসিক কম্পাউন্ড আছে যারা কিন্তু জলে দ্রবীভূত হয় না, অর্থাৎ জলের মধ্যে দ্রবীভূত তাদেরকে করা যায় না, সলিউবল হয় না। তাদের ক্ষেত্রে তুমি কিন্তু কম্পাউন্ডটাকে আরেনিয়াস থিওরি অনুযায়ী অ্যাসিড বা বেস হিসেবে ক্লাসিফাই করতে পারছো না, কারণ আরেনিয়াস থিওরি অনুযায়ী বলা আছে যে সমস্ত কম্পাউন্ড অ্যাকুয়াস সলিউশনে H+ আয়ন রিলিজ করে তারাই হচ্ছে অ্যাসিড, যে সমস্ত কম্পাউন্ড অ্যাকুয়াস সলিউশনে OH- আয়ন রিলিজ করে তারাই হচ্ছে বেস। ক্লিয়ার? তাহলে আমাদের আরেনিয়াস থিওরির মূল লিমিটেশন বা আরেনিয়াস থিওরির মানে মেইন ড্রব্যাকটা হচ্ছে জলীয় দ্রবণের উপর অর্থাৎ অ্যাকুয়াস সলিউশনের উপর নির্ভরশীলতা। মানে যেহেতু আরেনিয়াস থিওরির অনুযায়ী ডেফিনেশন অফ অ্যাসিড এন্ড ডেফিনেশন অফ অ্যান অ্যাসিড or a base depends on the aqueous solution, so it is the main drawback of Arrhenius theory। অর্থাৎ আরেনিয়াস তত্ত্বের প্রধান ড্রব্যাক, প্রধান সীমাবদ্ধতা হলো জলীয় দ্রবণের উপর নির্ভরশীলতা। যদি জলীয় দ্রবণের উপর নির্ভরশীল না হতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই সমস্ত কম্পাউন্ডের অ্যাসিডিক বা বেসিক স্ট্রেংথটাকে এক্সপ্লেইন করতে পারতাম। ক্লিয়ার? তাহলে এবার আরেনিয়াস থিওরির এই যে ড্রব্যাকটা বা লিমিটেশনটাকে সেটাকে আমরা সলভ করলাম কোন থিওরি দিয়ে? সেটাকে আমরা সলভ করলাম হচ্ছে সেকেন্ড থিওরিতে। আমি এবার আসছি আমাদের অ্যাসিড বেসের, দ্যাট ইজ ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট। Bronsted and Lowry concept। According to this theory বা according to this concept অ্যাসিড কাদেরকে বলে? According to this concept অ্যাসিড মানে হচ্ছে প্রোটন ডোনার অর্থাৎ H+ আয়ন দাতা বা H+ আয়ন ডোনার। তাহলে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট আমরা অ্যাসিড কাদেরকে বলতে পারবো? অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট অ্যাসিড মানে হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা H+ আয়ন ত্যাগ করতে পারে। জলীয় দ্রবণে ত্যাগ করছে না কোনো অর্গানিক দ্রবণে ত্যাগ করছে না XYZ এর অন্য কোনো দ্রবণে ত্যাগ করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। শুধু বিষয়টা হচ্ছে কোন কম্পাউন্ড যদি H+ আয়ন রিলিজ করতে পারে তাকেই তুমি অ্যাসিড বলতে পারছো। অর্থাৎ সেই ডেফিনেশন অনুযায়ী তুমি দেখো HCl ডিসোসিয়েট করে কি তৈরি হয়? H+ আর Cl-, সো HCl একটা অ্যাসিড। ধরো মনে করো H2SO4 যদি ডিসোসিয়েট করে কি তৈরি করে? দুটো H+ আর SO4 2-, তাহলে H2SO4 একটা অ্যাসিড। অর্থাৎ অ্যাকর্ডিং টু ব্রনস্টেড থিওরি, অ্যাকর্ডিং টু ব্রনস্টেড কনসেপ্ট অ্যাসিড মানে হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা H+ আয়ন ডোনেট করে। অর্থাৎ এক্ষেত্রে ব্যাপারটা কিন্তু জলীয় দ্রবণ বা জলীয় দ্রবণের উপস্থিতি বা অনুপস্থিতির উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। অ্যাসিড মানে হচ্ছে H+ আয়ন দাতা, আর ক্ষার মানে তাহলে বেস মানে কি হবে সেটাতে আমি আসছি। তাহলে বোঝা গেল যে অ্যাসিড কাদেরকে আমরা বলছি? অ্যাসিড বেসিক্যালি হচ্ছে যারা H+ আয়ন ডোনেট করতে পারে তারাই হচ্ছে অ্যাসিড, সেটা অ্যাকুয়াস সলিউশনে করুক মানে জলীয় দ্রবণে করুক বা জলীয় দ্রবণে অনুপস্থিতিতে করুক, যে কোনো দ্রবণে করুক, H+ আয়ন ডোনেট করলেই সে হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার?
নেক্সট এবার আমরা চলে আসবো হচ্ছে বেস। তাহলে অ্যাকর্ডিং টু আরেনিয়া ব্রনস্টেড কনসেপ্ট বেস আমরা কাদেরকে বলতে পারবো? বেস মানে হচ্ছে H+ আয়ন গ্রহীতা, অর্থাৎ H+ আয়ন অ্যাকসেপ্টর। যারা H+ আয়ন অ্যাকসেপ্ট করে মানে গ্রহণ করার প্রবণতা যাদের আছে তাদেরকেই আমরা কিন্তু ক্ষার বলতে পারছি। যেমন মনে করো আগেরটার ক্ষেত্রে আমার প্রবলেম হয়েছিল অ্যামোনিয়াকে নিয়ে। আমরা জানি অ্যামোনিয়া খুব সহজেই একটা H+ আয়ন অ্যাকসেপ্ট করে তৈরি করে হচ্ছে NH4+ আয়ন, অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন। সো যেহেতু NH3 একটা প্রোটনকে গ্রহণ করলো, একটা প্রোটনের সঙ্গে যুক্ত হয়ে গেল, একটা প্রোটনকে অ্যাকসেপ্ট করলো, সো অ্যাকর্ডিং টু ব্রনস্টেড কনসেপ্ট NH3 is an acid is a base। NH3 একটি ক্ষার, কারণ ব্রনস্টেড কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড মানেই হচ্ছে প্রোটন অর্থাৎ H+ আয়ন দাতা বা ডোনার অফ H+ আয়ন, আর বেস মানেই হচ্ছে প্রোটন বা H+ আয়ন গ্রহীতা অর্থাৎ অ্যাকসেপ্টর অফ H+ আয়ন। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? এটাই হলো কিন্তু আমাদের সিম্পল ব্রনস্টেড এন্ড লাউরি কনসেপ্ট, অ্যাকর্ডিং টু হুইচ অ্যাসিডস আর প্রোটন ডোনার অর্থাৎ প্রোটন দাতা, বেসেস আর প্রোটন অ্যাকসেপ্টর অর্থাৎ প্রোটন গ্রহীতা। কি বললাম বোঝা গেল? নেক্সট, তাহলে আমি খুব সিম্পলি যদি ব্রনস্টেড কনসেপ্ট অনুযায়ী বলি, ব্রনস্টেড কনসেপ্ট অনুযায়ী অ্যাসিড আর বেস, অ্যাসিড মানে হচ্ছে H+ ডোনার আর বেস মানে হচ্ছে H+ অ্যাকসেপ্টর। ক্লিয়ার? এবারে বিষয়টা হলো যে এই যে মনে করো H+ ডোনার আর H+ অ্যাকসেপ্টর অর্থাৎ প্রোটন দাতা এবং প্রোটন গ্রহীতা, এদের লিমিটেশন কি কি আছে? ধরো তার মানে অ্যাকর্ডিং টু আরেনিয়াস থিওরি কোন একটা কম্পাউন্ড যদি অ্যাসিড হতে হয়, সরি অ্যাকর্ডিং টু ব্রনস্টেড কনসেপ্ট কোন একটা কম্পাউন্ড যদি অ্যাসিড হতে হয় তাকে H+ আয়ন রিলিজ করতেই হবে। তাহলে মনে করো ধরো তুমি যদি এইরকম একটা কম্পাউন্ড নাও BF3 বোরন ট্রাইফ্লুরাইড অথবা AlCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তাহলে এই ধরনের কম্পাউন্ডগুলো কি কোনোদিন H+ আয়ন রিলিজ করতে পারবে? পারবে না, কারণ এর মধ্যে তো কোনো H+ বা হাইড্রোজেন অ্যাটমই নেই, তাহলে ও H+ আয়ন রিলিজ করবে কি করে? তাহলে এই কম্পাউন্ডগুলো কি অ্যাসিডিক নয়? এই কম্পাউন্ডগুলো কিন্তু অ্যাসিডিক। বাট অ্যাকর্ডিং টু ব্রনস্টেড কনসেপ্ট যদি তুমি এক্সপ্লেন করতে যাও দেখো তুমি পারছো না, কারণ হচ্ছে এর মধ্যে প্রোটন নেই, অর্থাৎ এমন কিছু যৌগ আছে যাদের মধ্যে প্রোটন নেই, যাদের মধ্যে প্রোটন বর্তমান নেই, তাদের অ্যাসিডিক প্রপার্টি, তাদের অ্যাসিডিক স্ট্রেংথ কিন্তু তুমি ব্রনস্টেড কনসেপ্ট অনুযায়ী বা আরেনিয়াস কনসেপ্ট কোনোটা দিয়েই তুমি কিন্তু এক্সপ্লেন করতে পারছো না। সো ওয়ান্স এগেইন দিস ইজ a limitation or a drawback of Bronsted-Lowry concept, অর্থাৎ প্রোটন নেই বা হাইড্রোজেন অ্যাটম নেই এরকম কোন কম্পাউন্ডের অ্যাসিডিক প্রপার্টি তুমি কিন্তু এই থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছো না। ওকে, নেক্সট দেখো মনে করো ধরো আমাদের এই যে কম্পাউন্ড ক্যালসিয়াম অক্সাইড অথবা মনে করো আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, এই কম্পাউন্ডগুলো কিন্তু বেসিক ইন নেচার, এই কম্পাউন্ডগুলো কিন্তু ক্ষারীয় প্রকৃতির, বেসিক ইন নেচার, বাট H+ আয়ন ওরা কিন্তু অ্যাকসেপ্ট করে না। তাহলে ব্রনস্টেড থিওরি অনুযায়ী বেস তো তাদেরকেই আমরা বলতে পারি যারা H+ আয়ন অ্যাকসেপ্ট করে। তাহলে এই যে কম্পাউন্ডগুলো আমরা প্র্যাকটিক্যালি বা এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এই ধরনের কম্পাউন্ডগুলো বেসিক ইন নেচার, বাট দে ডু নট অ্যাকসেপ্ট প্রোটন, অর্থাৎ তারা প্রোটন গ্রহণ করে না। অর্থাৎ এমন কম্পাউন্ডও আছে যারা প্রোটন গ্রহণ করে না কিন্তু তারা ক্ষারীয় প্রকৃতির। তাহলে দেখো ব্রনস্টেড থিওরি অনুযায়ী আমরা কিন্তু এদেরও ক্ষারীয় ধর্মটাকে এক্সপ্লেন করতে পারলাম না। অর্থাৎ ব্রনস্টেড থিওরিতে আমরা যেটা আরেনিয়াস থিওরি থেকে যখন আমরা ব্রনস্টেড থিওরিতে এসেছিলাম তখন আমরা যে জায়গাটা সলভ করেছিলাম সেটা হচ্ছে আরেনিয়াস থিওরিতে পুরো বিষয়টা জলীয় দ্রবণ বা অ্যাকোয়াস সলিউশনের উপর ডিপেন্ডেন্ট ছিল, নির্ভরশীল ছিল। সেই জায়গা থেকে ব্রনস্টেড কনসেপ্টে এসে আমরা অ্যাকোয়াস সলিউশন ইন্ডিপেন্ডেন্ট একটা কনসেপ্ট ডেভেলপ করতে পারলাম, মানে এমন একটা কনসেপ্ট যেটা জলীয় দ্রবণের উপর ডিপেন্ডেন্ট নয়, যেটাতে বলা আছে যারা প্রোটন ডোনেট করবে তারাই অ্যাসিড, যারা প্রোটন অ্যাকসেপ্ট করবে তারাই ক্ষার। কিন্তু সমস্যাটা গিয়ে দাঁড়ালো যে যাদের মধ্যে প্রোটন নেই, যেমন এই ধরনের কম্পাউন্ড, আরো কম্পাউন্ড আছে BF3 LCl3 শুধু নয়, কার্বন ডাই অক্সাইড আছে, সালফার ডাই অক্সাইড আছে, এই প্রত্যেকটা কম্পাউন্ড হচ্ছে অ্যাসিডিক ইন নেচার।
আম্লিক প্রকৃতির। তাহলে এরা তো প্রোটন রিলিজ করতে পারে না, এরা তো প্রোটন দান করতে পারে না, তাহলে এরা আম্লিক হলো কি করে ব্রনসের থিওরি অনুযায়ী? আমরা কিন্তু এক্সপ্লেন করতে পারবো না। ওয়ান্স এগেইন এমন কিছু ক্ষারীয় কম্পাউন্ড আছে যারা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে না, যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এরা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে না, তাহলে ওরা ক্ষারীয় প্রকৃতির হলো কি করে? কারণ ব্রনসের থিওরি অনুযায়ী যারা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে না তাদেরকে তো আমরা ক্ষার বলতে পারবো না। তাহলে দেখো ব্রনসের থিওরির এটাও কিন্তু একটা লিমিটেশন, অর্থাৎ ব্রনসের থিওরির কিন্তু লিমিটেশন ডেভেলপড হলো। এমন নয় যে আর্নিয়াস থিওরি থেকে ব্রনসের থিওরিতে এসে আমরা সমস্তটাকে সলভ করে ফেললাম। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আরো একটা থিওরি তখন প্রডিউসড হলো, আরো একটা থিওরি তখন দেওয়া হলো। সেই থিওরিটা কি দেখো, সেই থিওরিটা হলো, তো থার্ড যে থিওরিটা আমরা পড়বো সেটা হচ্ছে লিউইস থিওরি বা লুইস তত্ত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি, লিউইস থিওরি অথবা লুইস তত্ত্ব। দেখো তাহলে লুইস তত্ত্ব বা লুইস থিওরি অনুযায়ী আমরা অ্যাসিড কাদেরকে বলতে পারি? দেখো অ্যাসিড মানে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন গ্রহীতা, ইলেকট্রন গ্রহীতা অথবা ইলেকট্রন অ্যাকসেপ্টার। নেক্সট বেস বা ক্ষার মানে হচ্ছে ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা অথবা ইলেকট্রন ডোনার। ক্লিয়ার? তাহলে এই যে মনে করো ইলেকট্রনিক কনসেপ্ট, এই ইলেকট্রনিক কনসেপ্টের সুবিধাটা কি? দেখো ইলেকট্রনিক কনসেপ্টের সুবিধাটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের সবার প্রথম থেকে আর্নিয়াস থিওরি থেকে একদম অসুবিধাটা বুঝতে হবে। প্রথমে অসুবিধাটা কি ছিল? প্রথমে অসুবিধাটা আমাদের ছিল জলীয় দ্রবণ। জলীয় দ্রবণের উপর নির্ভর হচ্ছিল, তাই যে সমস্ত কম্পাউন্ড জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না তাদেরটা আমরা এক্সপ্লেন করতে পারছিলাম না। সেকেন্ড জায়গায় আমরা এসে কি করলাম, ব্রনসের থিওরিতে আমরা জলীয় দ্রবণ মানে অ্যাকোয়াস সলিউশনের উপর যে ডিপেন্ডেন্ট হয়ে থাকার ব্যাপারটা সেটাকে মিনিমাইজ করে দিলাম। আমরা বলে দিলাম যে যারা প্রোটন ডোনেট করে তারা অ্যাসিড, যারা প্রোটন অ্যাকসেপ্ট করে তারা বেস। সেক্ষেত্রে ওয়াটার বা অ্যাকোয়াস সলিউশনের কোনো রোল নেই। কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা গিয়ে দাঁড়ালো যে এমন কিছু কম্পাউন্ড আমরা দেখতে পেলাম যারা অ্যাসিডিক ইন নেচার এক্সপেরিমেন্টালি, বাট তাদের মধ্যে কোনো প্রোটন নেই, তারা কোনো প্রোটন ডোনেট করতে পারে না। তাহলে সেই জায়গায় আমাদের সমস্যা গিয়ে দাঁড়ালো যে প্রোটন থাকতেই হবে তবে অ্যাসিড, আদারওয়াইজ অ্যাসিড না। মানে যাদের মধ্যে প্রোটন নেই তাদের অ্যাসিডিক স্ট্রেনটাকে আমি এক্সপ্লেন করতে পারছি না। তো সেই জায়গা থেকে লুইস থিওরি কিন্তু সমস্ত কিছুগুলোর, দেখো লুইস থিওরি অনুযায়ী বলা আছে যে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, যারা ইলেকট্রন ডোনেট করতে পারে তারা হচ্ছে ক্ষার। এবং এই জায়গায় তুমি দেখো আমরা কিন্তু প্রোটনের উপর নির্ভরশীল নয়। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো বা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমরা কি এই থিওরিটা দিয়ে BF3 বা AlFCl3 এই ধরনের কম্পাউন্ডগুলোর অ্যাসিডিক প্রপার্টি এক্সপ্লেন করতে পারবো? অবশ্যই পারবো। তার আগে ওয়ান সেকেন্ড আমি বলে দিচ্ছি যে অ্যাসিড মানে হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার বা ইলেকট্রন গ্রহীতা, ক্ষার মানে হচ্ছে ইলেকট্রন ডোনার বা ইলেকট্রন দাতা। তাহলে দেখো এবার যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে H+ আয়ন নেই তাদের অ্যাসিডিক স্ট্রেন বা তাদের অ্যাসিডিক প্রপার্টি আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি। যেমন মনে করো ধরো আমি একটা কম্পাউন্ড নিলাম BF3 বোরন ট্রাইফ্লুরাইড, যেটা দিয়ে ফার্স্ট এক্সাম্পলটা বলেছিলাম আমার লিমিটেশনে। BF3 এর স্ট্রাকচারটা হচ্ছে লাইক দিস। দেখো যেহেতু আমার এখনো বন্ডিং পড়ানো হয়নি, অসুবিধার কিছু নেই। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে বোরনের সঙ্গে ফ্লুরিনের একটা করে কোভালেন্ট বন্ড আছে এবং আমরা জানি যে প্রত্যেকটা সিঙ্গেল কোভালেন্ট বন্ডে বেসিক্যালি দুটো করে ইলেকট্রন পার্টিসিপেট করে থাকে, দুটো করে ইলেকট্রন অংশগ্রহণ করে থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের বোরনের চারিদিকে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা হচ্ছে? 1 2 3 4 5 6। অর্থাৎ বোরনের যোজ্যতা কক্ষে মানে বোরনের ভ্যালেন্স শেলে নাম্বার অফ ইলেকট্রন টোটাল কতগুলো আছে? নাম্বার অফ ইলেকট্রন টোটাল আছে কিন্তু 6টা। দেখো এই যে আমাদের BF3 যৌগটা গঠিত হয়েছে, অর্থাৎ বোরন 3টে ফ্লুরিনের সঙ্গে যৌগ গঠন করেছে
এই বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন, এই বন্ডে দুটো ইলেকট্রন, এই বন্ডে দুটো ইলেকট্রন, এবং এই প্রত্যেকটা ইলেকট্রন তোমরা পড়েছো এর আগে, সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড মানে যেখানে দুটো অ্যাটম বা দুটো পরমাণু নিজেদের মধ্যবর্তী ইলেকট্রনটাকে সমানভাবে ব্যবহার করে, অর্থাৎ ইকুয়ালি শেয়ার করে, তাদেরকে আমরা বলি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তার মানে এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের উপরে বোরনের যতটা অধিকার আছে ফ্লুরিনেরও ততটাই অধিকার আছে, অর্থাৎ আমি বলতে পারছি যে আমার এই যে বোরনের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা, 1 2 3 4 5 6, তাহলে বোরনের ভ্যালেন্স শেলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমাদের গিয়ে দাঁড়াচ্ছে 6টা। এবার তোমরা আরেকটা জিনিস পড়েছো, প্রত্যেকেই পড়েছো, যে প্রত্যেকটা অ্যাটম তার যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন ফুলফিল করতে চায়, অর্থাৎ অষ্টক পূরণ করতে চায়, অক্টেট ফুলফিল করতে চায়। তাহলে এক্ষেত্রে BF3 যদি তোমার মনে করো অক্টেট ফুলফিল করতে চায়, মানে শেষ কক্ষে 8টা ইলেকট্রন পরিপূর্ণ করতে চায়, তাহলে ওর আরো দুটো ইলেকট্রন দরকার। ও যদি আরো দুটো ইলেকট্রন না পায় তাহলে ওর অক্টেটটা ফুলফিল হবে না। এইবার দেখো, মনে করো আমি একটা কম্পাউন্ড এবার লিখছি, ধরো NH3। NH3 তে এই নাইট্রোজেনের কিন্তু একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে বা লোন পেয়ার থাকে। এই যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা বেসিক্যালি কি, লোন পেয়ার মানে বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে হচ্ছে এমন এক জোড়া ইলেকট্রন বা এমন ওয়ান পেয়ার অফ, মানে এমন একটা পেয়ার অফ ইলেকট্রন যেটা তোমার কোনো বন্ড ফরমেশনে পার্টিসিপেট করে না, অর্থাৎ যেটা কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, যেটা প্রত্যেকটা কোনো একটা মলিকিউলের মধ্যে যে কোনো একটা অ্যাটমের মধ্যে থাকে নিঃসঙ্গ হিসাবে, অ্যালোন, যেটা কোনো বন্ড ফরমেশনে পার্টিসিপেট করে না। তার মানে না NH3 মলিকিউলের ক্ষেত্রে এই এক জোড়া ইলেকট্রন আমার এক্সট্রা, আবার BF3 মলিকিউল এই এক জোড়া ইলেকট্রন গ্রহণ করার একটা প্রবণতা দেখাবে। তাহলে আমি কি দেখতে পাবো, যে NH3 থেকে এই এক জোড়া ইলেকট্রন BF3 তে অ্যাকসেপ্টেড হলো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এই যে NH3 মলিকিউলটা ও কি করলো, ইলেকট্রন দান করলো, অর্থাৎ ইলেকট্রন ডোনার হয়ে গেল। ইলেকট্রন ডোনার মানে এই কম্পাউন্ডটাকে আমরা কি বলতে পারবো, বেস অথবা ক্ষার। এবং এই যে BF3 মলিকিউলটা, এই BF3 মলিকিউলটা তাহলে কি করলো, ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, অর্থাৎ ইলেকট্রনের অ্যাকসেপ্টার, অর্থাৎ ইলেকট্রন অ্যাকসেপ্টার মানে একে তুমি লুইস থিওরি অনুযায়ী কি বলতে পারলে, অ্যাসিড। তাহলে এই জায়গাটার সুবিধা আমাদের দেখো, আমাদের কিন্তু কখনোই আমাদের এই যে NH3টা জলীয় দ্রবণে আছে না অন্য কোনো দ্রবণে আছে, বা এর মধ্যে প্রোটন আছে কি নেই, এ প্রোটন নিতে পারবে কি পারবে না, এই সমস্ত কোনো কিছুর ওপর কিন্তু আমাদের ওর ডেফিনেশনটা ডিপেন্ড করলো না। আমরা খুব সিম্পলি বলে দিলাম যে NH3 যেহেতু ইলেকট্রন ডোনেট করছে তাই NH3 হলো একটা ক্ষার, এবং প্র্যাকটিক্যাল NH3 একটা ক্ষার, এবং BF3 যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে তাই জন্য BF3 হয়ে গেল একটা অ্যাসিড। এবার তোমাদের মনে যে প্রশ্নটা জাগতে পারতো যে BF3 কেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, সেটা আমি কিন্তু তোমাদের আগেই সলভ করে দিয়েছি, যে BF3 মলিকিউলে বোরনের ভ্যালেন্স শেল মানে বোরনের শেষ কক্ষে 6টা ইলেকট্রন বর্তমান, তাহলে অষ্টক পূরণ করার জন্য মানে অক্টেট ফুলফিল করার জন্য বোরনের কিন্তু আরো এক জোড়া ইলেকট্রন দরকার। তাই বোরন অ্যামোনিয়া থেকে সেই এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে নিল, এবং আমরা লিউইস থিওরি অনুযায়ী যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাদেরকে কিন্তু আমরা বলি হচ্ছে অ্যাসিড। তাই জন্য BF3 হয়ে গেল আমাদের একটা অ্যাসিড মলিকিউল অ্যাকর্ডিং টু লিউইস থিওরি। ক্লিয়ার? তো এই জায়গাটায় বেসিক্যালি আমাদের কিন্তু অ্যাসিড বেস থিওরির যে লিমিটেশনস গুলো রয়েছে সেই লিমিটেশনস গুলো খানিকটা মিনিমাইজ হলো। দেখো অ্যাসিড বেসের আরো অনেকগুলো কনসেপ্ট আছে, বাট আমাদের সিলেবাসের লিমিটেশনের জন্য আমরা লিউইস থিওরি অবধি পড়ব, এবং তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আসে যে লুইস মতবাদ অনুযায়ী অ্যাসিড বা ক্ষারের সংজ্ঞা দাও, বা এরকম প্রশ্ন আসে যে একটা BF3 মলিকিউল বা NH3 মলিকিউল যে লুইস অ্যাসিড লুইস ক্ষার মানে লিউইস থিওরি অনুযায়ী অ্যাসিড এবং বেস সেটাকে এক্সপ্লেন করো, তখন কিন্তু তোমরা এইভাবে এক্সপ্লেনেশনটা দিতে পারো যে NH3 মলিকিউল ইলেকট্রন ডোনেট করছে তাই হচ্ছে ক্ষার, BF3 টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে তাই হচ্ছে অ্যাসিড। ওকে, নেক্সট। তাহলে এই জায়গাতেই আমাদের কিন্তু অ্যাসিড বেসের যে থিওরি, অ্যাসিড বেসের যে ডেফিনেশন কনসেপ্টস সেটা কিন্তু শেষ হচ্ছে। এবার আমরা নেক্সট যে জায়গাটা শুরু করব দ্যাট ইজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আমি আগেও তোমাদের একবার বলেছি, বাট এখানে আরেকবার আমাকে বলতে হবে, দ্যাট ইজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। হোয়াট ইজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন? মনে করো, ধরো ক্লাসের একদম প্রথমেই আমি তোমাদের স্ট্রং ইলেকট্রোলাইট এবং উইক ইলেকট্রোলাইট সম্পর্কে বলেছি।
স্ট্রং ইলেকট্রোলাইট মানে যেগুলো সম্পূর্ণ বিয়োজিত হয়, জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়, কমপ্লিটলি ডিসোসিয়েট করে, তারা হচ্ছে আমাদের স্ট্রং ইলেকট্রোলাইটস। যারা জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় না বা পার্শিয়ালি ডিসোসিয়েট করে, তারা হচ্ছে আমাদের কিন্তু উইক ইলেকট্রোলাইট, তাই তো? তাহলে এবার মনে করো আমি এক্ষেত্রে একটা উইক ইলেকট্রোলাইট কনসিডার করছি, সে মনে করো CH3COOH। এবার এই যে CH3COOH, এই CH3COOH ভেঙে বেসিক্যালি কি তৈরি হলো? CH3COO- আর H+। এবং এটাকে আমি কি বলে দিলাম? এটা আমাদের কিন্তু একটা উইক অ্যাসিড বা উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট কাদেরকে বলে? যারা জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় না, অর্থাৎ কমপ্লিটলি ডিসোসিয়েট করে না, তাদেরকে আমরা বলি হচ্ছে উইক ইলেকট্রোলাইট। এবং আমাদের এই অ্যাসিটিক অ্যাসিড কিন্তু একটা উইক ইলেকট্রোলাইট। তো মনে করো, ধরো আমি এই 100টা অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল নিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ আমি কোনো একটা মিডিয়ামে 100টা অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল অ্যাড করে দিয়েছিলাম। এবার সেই 100টা অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল ডিসোসিয়েট করা স্টার্ট করবে। এবার যখনই সেই 100টা অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল ডিসোসিয়েট করা স্টার্ট করবে, আমরা কি দেখতে পাবো? প্রথমে ও ভেঙে ভেঙে CH3COO- আর H+ আয়ন তৈরি করছে। করতে 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 একটা সার্টেন টাইম চলে আসবে যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ CH3COO- আর H+ আয়ন প্রোডিউসড হয়ে গেছে। তখন আমি কি দেখতে পাবো? তখন দেখতে পাবো যে রিঅ্যাকশনটা কিন্তু ব্যাকওয়ার্ডে মুভ করা শুরু করেছে। ওকে, এইরকম করতে করতে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন চলতে চলতে এমন একটা সময় নিশ্চয়ই আসবে যখন এই অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল ওর কনস্টিটিউয়েন্ট আয়নসগুলোর সঙ্গে ইকুইলিব্রিয়ামে চলে আসবে, অর্থাৎ সাম্যাবস্থায় চলে আসবে। এবং যখন এই সাম্যাবস্থাটা তৈরি হবে, আমি ধরে নিচ্ছি যে সাম্যাবস্থায় দেখা যাচ্ছে যে 65টা মলিকিউল ডিসোসিয়েট করে আছে, আর 35টা মলিকিউল আমার আনডিসোসিয়েটেড অর্থাৎ অবিয়োজিত অবস্থায় রয়েছে। বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলতে আমরা কি বুঝি? কোনো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওর কনস্টিটিউয়েন্ট আয়ন, অর্থাৎ ওর থেকে উৎপন্ন যে আয়নগুলো রয়েছে, সেই আয়নগুলোর সঙ্গে যখন সাম্যাবস্থায় আসে, যখন ইকুইলিব্রিয়ামে আসে, তখন ওই ইকুইলিব্রিয়ামে বিয়োজিত আয়নের সংখ্যা বাই মোট আয়নের সংখ্যা, অর্থাৎ এটা আমার একটা উইক ইলেকট্রোলাইট। আমি দেখছি এই উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা যখন ওর কনস্টিটিউয়েন্ট আয়ন, অর্থাৎ ওর থেকে উৎপন্ন আয়নগুলোর সঙ্গে সাম্যাবস্থায় চলে এসেছে, তখন আমি কি দেখতে পাচ্ছি? 65টা মলিকিউল ভেঙে আছে আয়নে, বাকি 35টা অবিয়োজিত অবস্থায় রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমার ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাকে বেসিক্যালি আমরা আলফা দিয়ে ডিনোট করি। এক্ষেত্রে আমাদের বিয়োজন মাত্রাটা কিন্তু হয়ে যাবে 65/100, অর্থাৎ 65 মানে হচ্ছে নাম্বার অফ আয়নস বা নাম্বার অফ মলিকিউলস dissociated at equilibrium by total number of molecules, অর্থাৎ সাম্যাবস্থায় বিয়োজিত মৃদু তড়িৎ বিশ্লেষ্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অনুসংখ্যা বাই মোট অনুসংখ্যা, অর্থাৎ মোট যতগুলো অণু তুমি সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার নিয়েছিলে। কি বললাম, বোঝা গেল? তাহলে বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলতে আমরা বুঝি যে কোনো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা কোনো একটা উইক ইলেকট্রোলাইট যখন ওর সংশ্লিষ্ট আয়ন, অর্থাৎ ওই ইলেকট্রোলাইটটা ভেঙে যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে, সেই আয়নগুলোর সঙ্গে ইকুইলিব্রিয়ামে আসবে, অর্থাৎ সাম্যাবস্থায় আসবে, সেই অবস্থায় বিয়োজিত অণুর সংখ্যা বাই মোট অণুর সংখ্যা, এটাই হচ্ছে কিন্তু আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন অথবা বিয়োজন মাত্রা। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে বিয়োজন মাত্রার কিন্তু বেসিক্যালি কোনো ইউনিট হয় না, তার কারণ এটা হচ্ছে একটা রেশিও, দুটো, মানে ধরো উপরেরটাও হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, নিচেরটাও হচ্ছে আমার নাম্বার অফ মলিকিউলস, অর্থাৎ সেম প্যারামিটার, সেম ধরনের, মানে একই ধরনের দুটো রাশির
অনুপাত, দ্যাটস ওয়াই বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন কিন্তু ইউনিটলেস। ওকে, এবার এক্ষেত্রে আমি যে একটা প্রশ্ন তোমাদের বলবো সেটা হচ্ছে যে একটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বিয়োজন মাত্রার মান কত হবে। দেখো মনে করো, আশা করি লিখে নিয়েছো তোমরা। মনে করো, ধরো আমি একটা স্ট্রং ইলেকট্রোলাইট নিলাম NaCl। এই যে মনে করো NaCl, এটা কি হয় Na+ Cl-, অর্থাৎ এ তো 100%, মানে তুমি যখন 100টা মলিকিউল নিয়েছিলে 100টা মলিকিউলই তোমার কিন্তু আয়নসে ডিসোসিয়েট করে গেছে। তাহলে এক্ষেত্রে তোমার আলফা ইজ ইকুয়াল টু কি হবে 100/100, দ্যাট ইজ 1। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে ফর স্ট্রং ইলেকট্রোলাইট, মানে যে 100%ই ভেঙে থাকে, তার ক্ষেত্রে আমার কিন্তু বিয়োজন মাত্রাটা হচ্ছে সব সময় 1 বা 1। এবং এটাই যদি আমার একটা উইক ইলেকট্রোলাইট হয়, উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এই বিয়োজন মাত্রার মান দেখো আমার এটা কত ছিল 65/100, অর্থাৎ লবটা ছোট, মানে নিউমারেটরটা ছোট। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমার কিন্তু সব সময় বিয়োজন মাত্রা বা আলফার ভ্যালু লেস দ্যান 1, অর্থাৎ 1 এর থেকে ছোট হয়। ক্লিয়ার? তাহলে দেখো দেয়ারফর আমি এই জায়গায় এটা বলে দিতেই পারছি, ফর স্ট্রং ইলেকট্রোলাইট অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে alpha is always equal to 1. Clear? আর for weak electrolyte alpha is always less than 1. Clear? তাহলে আলফার ভ্যালু বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন কিন্তু কোনোদিন আমাদের 1 এর বেশি হতে পারে না। কারণ কি, তুমি 100টা মলিকিউল নিয়েছিলে 200টা ভেঙে গেছে, এটা তো পসিবল না। কারণ তুমি তো নিয়েছিলে, টোটাল নাম্বার অফ মলিকিউল ছিল তোমার 100টা, ম্যাক্সিমাম তোমার 100টা ভাঙতে পারে। তাহলে 100টা নিয়ে তোমার যদি 100টাই ডিসোসিয়েট করে, তাহলে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত হচ্ছে 100/100, দ্যাট ইজ 1। এবার 100টা নিয়ে তোমার যদি 80টা ডিসোসিয়েট করে, তাহলে তোমার কি হচ্ছে 80/100, দ্যাট ইজ লেস দ্যান 1। সো দ্য ভ্যালু অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন অর্থাৎ বিয়োজন মাত্রার মান কিন্তু কখনোই আমাদের 1 এর বেশি হয় না। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এটা 1 এর সমান, এবং উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এটা কিন্তু অলওয়েজ লেস দ্যান 1। ক্লিয়ার? নেক্সট এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডস ডাইলুশন ল, অসওয়াল্ডস ডাইলুশন ল অথবা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। খুবই সহজ একটা জিনিস, খুবই সহজ একটা ল, যেটা তোমাদের বুঝতেও খুব সহজ হবে। যেমন মনে করো, ধরো আমি একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কনসিডার করছি, সে CH3COOH, এবং এই কম্পাউন্ডটা যদি ডিসোসিয়েট করে তাহলে কি তৈরি হবে CH3COO- প্লাস H+, তাই তো, যেটা আমি অলরেডি বহুবার বলেছি। এবার মনে করো, ধরো প্রাথমিক অবস্থায় ইনিশিয়াল এই কম্পাউন্ডটার সি এর মানে CH3COOH এর গাঢ়ত্ব হচ্ছে C মোল পার লিটার, তখন এই আয়নগুলোর গাঢ়ত্ব হচ্ছে 0। এই ধরনের অঙ্ক আমি বহু করিয়েছি, কারণ এখনো ডিসোসিয়েশন বা বিয়োজন শুরু হয়নি। ঠিক আছে, এবার মনে করো এদের বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, তাহলে যখন ইকুইলিব্রিয়ামে এসছে এইটা তৈরি হচ্ছে আমাদের সি আলফা, এটা তৈরি হচ্ছে সি আলফা। এই বিষয়টা একটু ভালো করে বোঝো। এটার 1 মোল থেকে এটার 1 মোল তৈরি হয়, তাই তো। এবার বিয়োজন মাত্রা যদি আমার, ধরো এটা ছিল আমার 1 মোল, এবার বিয়োজন মাত্রা যদি আমার 40% হতো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আমার 40% হতো, তাহলে ইকুইলিব্রিয়ামে এইগুলো আমার কত তৈরি হতো 1 × 40/100, অর্থাৎ 0.4 মোল করে আমার তৈরি হতো, হ্যাঁ কি না?
তাই তো? ঠিক সিমিলারলি আমি এবার এখানে ধরে নিয়েছি যে আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা হচ্ছে সি মোল এবং ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা পার্সেন্ট সে। তাহলে ইকুইলিব্রিয়ামে এটার 1 মোল থেকে যদি এটার 1 মোল তৈরি হয় তাহলে এটা সি মোল থেকে এটার সি মোল তৈরি হওয়ার কথা, কিন্তু তোমার যেহেতু ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা পার্সেন্ট, তাহলে সুতরাং কত তৈরি হবে? সি ইনটু আলফা, সেটাই আমি এখানে লিখেছি। তাহলে এখানে আমার অবশিষ্ট থাকবে কত? সি মাইনাস সি আলফা। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? ওয়ান্স এগেইন আমি বলে দিচ্ছি, দেখো আমাদের এখানে পরিষ্কার বলা আছে যে অ্যাসিডিক অ্যাসিডের ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে আলফা পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিড ডিসোসিয়েটেড অবস্থায় থাকে। তাহলে প্রথমে যদি তুমি সি মোল নিয়ে শুরু করো তাহলে ইকুইলিব্রিয়ামে এই সি মোলের আলফা পার্সেন্ট ডিসোসিয়েট হয়ে থাকবে, তাই তো? তাহলে তুমি নিয়ে শুরু করেছিলে সি মোল, তার আলফা পার্সেন্ট মানে সি আলফা তোমার তৈরি হয়ে থাকলো, তাহলে এখানে পড়ে থাকলো কত? সি মাইনাস সি আলফা। ক্লিয়ার? এবার এই জায়গায় আমি একটা কথা বলি, অনেকের এই বিষয়ে একটা কনফিউশন হয়। অনেকের এই বিষয়ে কনফিউশনটা যেটা হয় সেটা হচ্ছে যে এটার সি আলফা তৈরি হলো, এটার সি আলফা তৈরি হলো, তাহলে এখান থেকে তোমার সি মাইনাস 2 সি আলফা হওয়া উচিত। কিন্তু আমি তোমাদের অলরেডি ইকুইলিব্রিয়ামের অঙ্কগুলো পড়িয়ে দিয়েছি, সেখানে আমি তোমাদের বলেছিলাম, মনে করো ধরো আমার PCl5 থেকে হচ্ছে PCl3 প্লাস Cl2, এর মনে করো তুমি 2 মোল নিয়ে শুরু করেছিলে। এবার ইকুইলিব্রিয়ামে ওর বিয়োজন মাত্রা হচ্ছে 80%, তাহলে 2 মোলের কত পার্সেন্ট ভাঙবে? 2 ইনটু 80/100 অর্থাৎ 1.6। তাহলে ইকুইলিব্রিয়ামে তোমার এটা 1.6 হবে, এটা 1.6 হবে, আর এটা মাইনাস হবে কত? 1.6, কারণ ওর তো এই পার্সেন্টেজটাই বিয়োজিত হয়ে গেছে। কি বললাম বোঝা গেছে? ঠিক সিমিলারলি একই রকম ভাবে আমাদের কিন্তু এটাই। আবার বলছি দেখো, যদি আমি এরকম একটা एग्जांपल নিই লাইক দিস, যেখানে 2 মোল PCl5 নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সাম্যাবস্থায় 80% বিয়োজিত হচ্ছে, ইকুইলিব্রিয়ামে 80% ডিসোসিয়েটেড হচ্ছে। তাহলে ইকুইলিব্রিয়ামে 80% মানে কি? তোমার 2 মোলের 80% ডিসোসিয়েটেড হয়েছে, অর্থাৎ 1.6 মোল ডিসোসিয়েট হয়ে গেছে। তাহলে এখানে পড়ে আছে কত? 2 মাইনাস 1.6। ক্লিয়ার? এবার প্রশ্নটা, এবার বিষয়টা হচ্ছে এটার 1 মোল ভাঙলে দুজনে 1 মোল করে তৈরি হয়, তাহলে এটার যদি 1.6 মোল ভেঙে যায় তাহলে এটারও 1.6 করে তৈরি হবে। ক্লিয়ার? একই রকম ভাবে এবার আমি ব্যাক করব এই জায়গাটায়। দেখো আমার এর প্রাথমিক গাঢ়ত্ব ছিল সি মোল পার লিটার এবং এর আলফা ভগ্নাংশ বিয়োজিত হয়, তাহলে এর যদি আলফা ভগ্নাংশ বিয়োজিত হয় তাহলে এটা বিয়োজিত হচ্ছে কত? সি আলফা। তাহলে এখানে অবশিষ্ট থাকবে কত? আগে ছিল আমার সি, তার থেকে ভেঙে গেছে সি আলফা, তাহলে ইকুইলিব্রিয়ামে অবশিষ্ট আছে এইটা, অর্থাৎ আমার ভাঙলো কত? সি আলফা পরিমাণ ভাঙলো। ইকুয়েশন অনুযায়ী আমি দেখতে পাচ্ছি এটার 1 মোল ভাঙলে এটার 1 মোল তৈরি হয়, এটার 1 মোল তৈরি হয়, তাহলে এটার যদি সি আলফা মোল ভাঙে তাহলে এটার সি আলফা, এটার সি আলফা তৈরি হবে। ভেরি সিম্পল। ক্লিয়ার? এইবার নেক্সট, তাহলে একটা জিনিস দেখো, আমি এক্ষেত্রে K ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? কনসেন্ট্রেশন অফ CH3 C double O minus ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখছি, concentration of H plus by concentration of CH3 C double OH actually। এবার কি করব? ভ্যালুগুলোকে জাস্ট সাবস্টিটিউট করব, তাহলে ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করলে CH3 C double O মাইনাস এর কত? C আলফা ইনটু C আলফা বাই C মাইনাস C আলফা, তাই তো? তাহলে আমার একটা জিনিস দেখো, আমি উপরে কি পাচ্ছি? C স্কয়ার আলফা স্কয়ার, নিচে কি পাচ্ছি? C ইনটু 1 মাইনাস আলফা, তাহলে আমার এখান থেকে একটা C ক্যান্সেল হয়ে গেল, তাই তো? তাহলে देयरफॉर আমি K ইজ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? K ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি C ইনটু আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা। ক্লিয়ার? বোঝা গেল? এইবার একটা জিনিস খুব সিম্পলি দেখো, আমার আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রা, অর্থাৎ কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন তার সংশ্লিষ্ট আয়নগুলো কনস্টিটিউয়েন্ট আয়নগুলোর সঙ্গে ইকুইলিব্রিয়ামে এসছে, সেই অবস্থায় নাম্বার অফ ডিসোসিয়েটেড আয়নস অর্থাৎ বিয়োজিত অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা বাই মোট অণুর সংখ্যা, তাই তো? এবার উইক ইলেকট্রোলাইট আমরা কাদেরকে বলি, বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কাদেরকে বলি? যারা অল্প পরিমাণে বিয়োজিত হয়,
স্লাইটলি ডিসোসিয়েট করে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে এদের বিয়োজিত আয়ন বা অণুর সংখ্যা কি হবে, কম হবে। এবং আলফা মানে কি, ওপরে বিয়োজিত অণুর সংখ্যা থাকে, নিচে মোটটা থাকে। তাহলে আমার যদি বিয়োজিত অণুর সংখ্যা কম হয়, দ্যাট মিন্স যে লবের মানটা কম, অর্থাৎ নিউমারেটরের ভ্যালুটা কম। তাহলে একটা ফ্র্যাকশনের ক্ষেত্রে নিউমারেটর যদি ছোট হয়, ফ্র্যাকশনের ভ্যালুটা কি হয়ে যায়, লেস দ্যান 1 হয়ে যায়, হ্যাঁ কি না? ফ্র্যাকশনের ভ্যালুটা আমাদের লেস দ্যান 1 হয়ে যায়। তাহলে দেয়ারফোর আমি দেখো এই জায়গাটা খুব সিম্পলি বলতে পারছি, ফর উইক ইলেকট্রোলাইটস আলফা ইজ ভেরি ভেরি লেস দ্যান 1। মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আলফা এর মানটা 1 এর থেকে অনেক 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 ছোট। কারণ কি, কারণ উইক ইলেকট্রোলাইট অল্প পরিমাণে বিয়োজিত হয়েছে, আর আলফা মানে বিয়োজিত অণুর সংখ্যা বাই মোট অণুর সংখ্যা। তাহলে অল্প পরিমাণে যদি বিয়োজিত হয়, বিয়োজিত অণুর সংখ্যা অর্থাৎ ওই আলফার যে লব, আলফার ইকুয়েশনে যে লব, সেই লবটা ছোট হয়ে যাবে। তাহলে আলফার ভ্যালুটা আমার লেস দ্যান 1 হবে। তাই এখানে আমি করে দিলাম। তাহলে মনে করো যদি আমার আলফা ভেরি ভেরি লেস দ্যান 1 হয়, তাহলে 1 মাইনাস আলফাকে নিয়ারলি ইকুয়াল টু আমি কি বলতে পারবো, 1 বলতে পারবো। কেন বলো তো? ধরো মনে করো আমার কাছে 1 টাকা আছে, এবার সেই 1 টাকা থেকে আমি যদি 1 পয়সা মাইনাস করে দিই, তাহলে 99 পয়সা। এবার এই যে 1 টাকা মানে 100 পয়সা রেসপেক্টে 1 পয়সা, এটা আমার অনেকটা ক্ষুদ্র একটা ভ্যালু, খুব মানে স্মল একটা ভ্যালু। সেটাকে আমি মাইনাস করি বা না করি, আমি নেগলেক্ট করতে পারি। অর্থাৎ একের আলফার মানটা যেহেতু 1 এর থেকে অনেক ছোট, আলফার মানটা আমি 1 থেকে মাইনাস করি বা না করি, সেই ভ্যালুটা কাছাকাছি একেরই মান থাকবে, মানে একই থাকবে, তাই তো? তাহলে আমি 1 মাইনাস আলফাটাকে কিন্তু নিয়ারলি ইকুয়াল টু 1 লিখতে পারছি। তাহলে দেয়ারফোর আমার k ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, c ইনটু আলফা স্কয়ার। তাহলে আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু আমার কি হয়ে যাচ্ছে, k বাই c। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আমার কি হয়ে যাচ্ছে, রুট ওভার k বাই c। দিস ইজ আওয়ার অসওয়াল্ড ডাইলুশন ল। ওকে, তো তোমরা এই জায়গাটা একটু লিখে নাও, আমি ক্লিন করছি। তাহলে এক্ষেত্রে আমি বেসিক্যালি যে এক্সপ্রেশনটা পেলাম, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার k বাই c, তাই তো? যেখানে আমার k ইজ ইকুয়াল টু কি, k ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক, অর্থাৎ এই কেটা হচ্ছে আমার একটা ধ্রুবক। তাহলে দেখো তো, সুতরাং আমি বলতে পারি আলফা প্রপোর্শনাল টু রুট ওভার 1 বাই c। কারণ যখনই আমরা এরকম একটা সমানুপাতিক চিহ্ন থেকে ইকুয়ালিতে আনি, আমরা একটা ধ্রুবক নিয়ে আসি, একটা কনস্ট্যান্টকে নতুন করে নিয়ে আসি, তাহলে এই কনস্ট্যান্টটাকে আমি যদি বার করে নিয়ে আসি, তাহলে আমি ইকুয়াল টু এর জায়গায় প্রপোর্শনাল বলতে পারবো, মানে এই সাইনটা বলতে পারবো। সুতরাং আমি কি দেখতে পাচ্ছি, আলফা 1 বাই c এর সঙ্গে সমানুপাতিক, অথবা আলফা হচ্ছে আমার c এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আলফা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা স্কয়ার রুট অফ c, মানে কনসেন্ট্রেশন। এবং এটাই হলো কিন্তু আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বা অসওয়াল্ডের ডাইলুশন ল এর স্টেটমেন্ট, যেখানে বলা আছে নির্দিষ্ট উষ্ণতায়, আমি আগে বাংলায় বলে নিচ্ছি, নির্দিষ্ট উষ্ণতায় কোন একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা আলফা এর মান ওই পদার্থটার গাঢ়ত্ব অর্থাৎ c এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো বর্গমূল করা আছে এবং 1 বাই আছে, মানে ব্যস্তানুপাতিক। ওয়ান্স अगेन আমি বাংলায় রিপিট করছি, নির্দিষ্ট উষ্ণতায় কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা ওই পদার্থটার গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? অর্থাৎ at a definite temperature the degree of dissociation of a weak electrolyte is inversely proportional to the square root of the concentration of that electrolyte। অর্থাৎ সেই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার গাঢ়ত্বের কনসেন্ট্রেশনের স্কয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক। এবং এটাই কিন্তু আমাদের অসওয়াল্ড ডাইলুশন ল এর স্টেটমেন্ট এবং ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ফর্ম। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট
ক্লিন করছি এই জায়গাটা। এবার আমরা অসওয়াল্ডের ডাইলিউশন ল এর সীমাবদ্ধতা বা লিমিটেশনটা দেখব। হোয়াট ইজ দ্য লিমিটেশন? দেখো প্রথম থেকেই একটা জিনিস আমি তোমাদের বলে দিই। মনে করো, ধরো একটা ইকুয়েশন তুমি পেয়েছিলে যে k is equal to c into alpha square by 1 minus alpha। এবার তোমার পদার্থটা যদি মৃদু না হয়ে তীব্র হতো, অর্থাৎ স্ট্রং হতো, তখন তোমার আলফা ইজ ইকুয়াল টু কি হয়ে যেত? 1। তাহলে দেয়ারফর সেক্ষেত্রে তোমার k ইজ ইকুয়াল টু কি হতো? c alpha square by 1 minus 1, that is c alpha square by 0, something by 0 means infinity। তাহলে তোমার k মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কি হয়ে যেত? ইনফাইনাইট হয়ে যেত, অর্থাৎ অসীম হয়ে যেত, যেটা পসিবল না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে তো একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার তো একটা ডেফিনাইট মান থাকবে, সেটা তো কখনো ইনফাইনাইট হতে পারে না। তাহলে আমরা এই কনক্লুশনে আসতে পারলাম যে অসওয়াল্ডস ডাইলিউশন ল, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র শুধুমাত্র এবং শুধুমাত্র উইক ইলেকট্রোলাইট মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তুমি স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে উইক অসওয়াল্ডস ডাইলিউশন ল কিন্তু ভ্যালিড নয়। স্ট্রং ইলেকট্রোলাইট অথবা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কিন্তু প্রযোজ্য হয় না। কি বললাম বোঝা গেল? অর্থাৎ আমরা এটাই কনক্লুড করতে পারলাম যে অসওয়াল্ড ডাইলিউশন ল ইজ ভ্যালিড ফর দ্য উইক ইলেকট্রোলাইটস অনলি, অর্থাৎ শুধুমাত্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেই আমাদের কিন্তু এই ধরনের সূত্র বা অসওয়াল্ডের এই লঘুকরণ সূত্রটা কিন্তু অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? নেক্সট আমি একটা অঙ্ক দিয়ে আজকের ক্লাস শেষ করব, মানে এই অসওয়াল্ড ডাইলিউশন ল রিলেটেড একটা অঙ্ক দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। দেখো তোমাদের স্ক্রিনে একটা অঙ্ক চলে এসেছে। 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 0.1 মোলার কনসেন্ট্রেশনের অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা হচ্ছে 1.34, বিয়োজন ধ্রুবক এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। বিয়োজন ধ্রুবক এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। ওকে, তো দেখো কিভাবে আমরা করব। তাহলে আমাদের কি বলা আছে? সিটা বলা আছে 0.1 মোলার, অর্থাৎ 0.1 মোলার মানে তোমাদের মনে আছে হয়তো মোলার মানে মোল পার লিটার। ওকে, মোল পার লিটারটাকে মোলার বলি আমরা। আর আলফাটা কত বলে দিয়েছে? 1.34%, দ্যাট ইজ 1.34 বাই 100 অ্যাকচুয়ালি। তোমাকে কি বার করতে বলেছে? k এর ভ্যালুটা তোমাকে বার করতে বলেছে, তাই তো? তাহলে ভেরি সিম্পলি কি করব? k is equal to c into alpha square by 1 minus alpha, এইটাকে আমরা ইউজ করব। তাহলে দেখো তোমরা বলবে যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটাকে আমরা ইউজ করলাম না কেন? কারণ আমি এখানে আলফাটাকে নেগলেক্ট করতে চাইছি না। এই ধরনের অঙ্কগুলো যখন আসবে তোমাকে হয়তো প্রশ্নে মেনশন করে দিতে পারে যে অসওয়াল্ড ডাইলিউশন ল অনুযায়ী ক্যালকুলেট করো। যদি মেনশন না করে তাহলে তোমরা কিন্তু এই ফর্মুলাটা দিয়েই করবে, অর্থাৎ আলফা নেগলেক্ট না করে, আলফাটাকে তোমার যেটাকে আমরা নেগলেক্ট করছিলাম মানে আলফাটাকে নগণ্য ধরে নিচ্ছিলাম, সেটাকে আমি ধরছি না। তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটা গিয়ে কি দাঁড়ালো? c ইন্টু 1.34 বাই 100 তার স্কয়ার মাইনাস বাই 1 মাইনাস 1.34 বাই 100 অ্যাকচুয়ালি। তাহলে আমার c এর ভ্যালুটা আমি বসিয়ে দিই। c এর ভ্যালুটা ছিল 0.1, তাই তো? তাহলে ক্যালকুলেট করলে আমার কি দাঁড়াচ্ছে? 1.34 ডিভাইডেড বাই 100 স্কয়ার ইনটু 0.1, 1.8 into 10 to the power minus 5 উপরে 1.8 into 10 to the power minus 5 বাই 5 হয়ে যাচ্ছে আমার 1.34 divided by 0.99। দেখো 1 দিয়ে ডিভাইড করা আর 0.99 দিয়ে ডিভাইড করা কি এমন ডিফারেন্স? 1.82 into 10 to the power minus 5। তাহলে এটা আমি কি দেখালাম তোমাদের?
এটা আমি দেখালাম হচ্ছে আলফাটাকে নেগলেক্ট না করে। এবার মনে করো, ধরো যদি আমি, তাহলে তোমাদের অ্যানসারটা তোমরা দেখে নিয়েছো যে অ্যানসারটা কত এসেছে, 1.82 × 10⁻⁵। এবার মনে করো, ধরো আমি যদি অসওয়াল্ডের ডাইলিউশন লটা ইউজ করে করি, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু √k/c, তাহলে k ইজ ইকুয়াল টু c ইনটু আলফা স্কয়ার। তাহলে আমার c টা কত, 0.1 ইনটু আলফা মানে হলো 1.34 বাই 100 তার স্কয়ার। তাহলে এটা আমার কত হচ্ছে, 1.8 ইনটু 10⁻⁵। তাহলে দেখো আমি যখন পুরোটাকে নেগলেক্ট না করে করলাম, অ্যান্সার হলো 1.82 ইনটু 10⁻⁵। আর যখন আমি নেগলেক্ট করে করলাম, অর্থাৎ অসওয়াল্ড ল অনুযায়ী গিয়ে ক্যালকুলেট করলাম, অ্যান্সার হলো এটা। মানে অ্যান্সারের মধ্যে খুব একটা ডিফারেন্স কিছু থাকবে না, জাস্ট দশমিকের দুটো ঘর পরে হয়তো একটা ডিফারেন্স থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের অঙ্কগুলো, আমি আরো এই ধরনের প্রবলেমে আমি আসবো পরে, খুব সহজ একটা প্রবলেম, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু অসওয়াল্ড ডাইলিউশন লটাকে নেবে না। তোমরা ওই k ইজ ইকুয়াল টু c আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা, অর্থাৎ আলফাটাকে নেগলেক্ট করার আগের স্টেপটা, সেই এক্সপ্রেশনটা ধরেই তোমরা কিন্তু অঙ্কগুলো করো। ক্লিয়ার? বোঝা গেল? আজকের ক্লাস এই অবধি। পরের ক্লাসে আমরা এরপরে এগোবো। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের একটা পিডিএফ আমার তোমাদের দেওয়ার বাকি আছে। নেটওয়ার্কের প্রবলেম ছিল গত সপ্তাহে, ঝড়ের জন্য সমস্ত নেটওয়ার্ক ওলটপালট হয়ে গেছে, যে কারণে আমি সেই পিডিএফটা সেন্ড করতে পারিনি। ইলেকট্রিসিটি ছিল না, কম্পিউটারে কাজও করতে পারিনি। তো আমি খুব শিগগিরই সেই পিডিএফটা রেডি করে তোমাদের পাঠাবো। আপাতত আজকের ক্লাস এই অবধি, পরের ক্লাস খুব শিগগিরই থার্সডে। ওকে, নেক্সট।